সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। আসসালামু আলাইকুম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এর চেয়ে বড় রাজনৈতিক ধাক্কা হয়তো এই মুহূর্তে আর হতে পারত না। এমন এক সময় যখন তিনি বারবার দাবি করছেন যে ইরানকে তিনি চাপে ফেলেছেন, আলোচনার টেবিলে নিজের অবস্থান শক্তিশালী করেছেন এবং মধ্যপ্রাচ্যে নিজের নীতিকে সফল বলে প্রমাণ করতে চাইছেন, ঠিক তখনই মার্কিন সিনেটে ঘটে গেল এমন একটি ভোট যা ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অতি সামান্য ব্যবধানে মাত্র 2 ভোটের পার্থক্যে এমন একটি প্রস্তাব পাশ হয়েছে যা ট্রাম্প প্রশাসনের ইরান নীতির উপর বড় ধরনের প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। দর্শক, বিষয়টি শুধু একটি ভোটে হার নয়, বিষয়টি হল একটি রাজনৈতিক বার্তা, বিষয়টি হল ক্ষমতার ভারসাম্য, বিষয়টি হল আমেরিকার আইনসভা ও নির্বাহী বিভাগের মধ্যে দীর্ঘদিনের সেই বিতর্ক যেখানে প্রশ্ন ওঠে, যুদ্ধ সিদ্ধান্ত নেবে কে, প্রেসিডেন্ট নাকি কংগ্রেস? সাম্প্রতিক ভোটে সিনেটে 50 বনাম 48 ভোটে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। এই ভোটের বিশেষ তাৎপর্য হল ট্রাম্পের নিজ দলের কয়েকজন সদস্য তার অবস্থানের বিপক্ষে ভোট দিয়েছেন। ফলে রাজনৈতিক বিশ্লেষকের অনেকেই এটিকে কেবল একটি ভোটের ফলাফল নয়, বরং প্রেসিডেন্টের জন্য একটি প্রতীকী পরাজয় হিসেবে দেখছেন। এই প্রস্তাবের মূল বক্তব্য হল, ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো বড় সামরিক পদক্ষেপ নিতে হলে প্রেসিডেন্টকে কংগ্রেসের অনুমোদন নিতে হবে। অর্থাৎ একক সিদ্ধান্তে যুদ্ধের পরিধি বাড়ানো বা নতুন সামরিক অভিযান শুরু করার ক্ষেত্রে কংগ্রেসের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। দর্শক, এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা জরুরি, এই প্রস্তাব সরাসরি প্রেসিডেন্টকে পদক্ষেপ নিতে বাধা দেয় না। এটি এমন কোনো আইন নয় যা সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে যাবে এবং প্রেসিডেন্টকে আইনি বাধ্যবাধকতার মধ্যে ফেলবে, কিন্তু এর রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি, কারণ এটি দেখিয়ে দেয় যে আইন প্রণয়তাদের একটি বড় অংশ বর্তমান ইরান নীতি নিয়ে উদ্বিগ্ন। এই ভোটের পর মার্কিন রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে, প্রেসিডেন্ট কি কংগ্রেসের পর্যাপ্ত সমর্থন পাচ্ছেন নাকি তার অবস্থান ক্রমশ দুর্বল হচ্ছে। ট্রাম্প অবশ্য এই সমালোচনার জবাবে নিজের অবস্থান থেকে সরে আসেননি। তিনি দাবি করেছেন যে ইরান আলোচনায় ছাড় দিতে প্রস্তুত এবং তার নীতি সফল হচ্ছে। কিন্তু সমালোচকদের বক্তব্য ভিন্ন। তাদের মতে যদি সবকিছু এতটাই সফল হতো তাহলে সিনেটে এমন ফলাফল দেখা যেত না। এদিকে ইরানও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। তেহরান থেকে বারবার বলা হয়েছে, দেশের প্রতিরক্ষা ক্ষমতা নিয়ে কোনো ধরনের আপোষ করা হবে না। ক্ষেপণাস্ত্র কর্মসূচি হোক বা ড্রোন প্রযুক্তি, এগুলোকে ইরান নিজেদের সুরক্ষার অপরিহার্য অংশ হিসেবে বিবেচনা করে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাম্প্রতিক বক্তব্যে বলেছেন যে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করা হবে না। তার মতে শক্তিশালী প্রতিরক্ষা না থাকলে বিদেশি চাপ মোকাবেলা করা সম্ভব নয়। তিনি জোর দিয়ে বলেছেন যে ইরান নিজের সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় সামরিক ক্ষমতা ধরে রাখবে। দর্শক, এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এই ভোট কি ট্রাম্পের বিরুদ্ধে ভবিষ্যতে অভিশংসন বা ইমপিচমেন্টের পথ তৈরি করছে? অনেকেই এই প্রশ্ন তুলছেন, কিন্তু বাস্তবতা হল একটি ভোটের ফলাফল মানেই ইমপিচমেন্ট নয়। যুক্তরাষ্ট্রের সাংবিধানিক কাঠামো অনুযায়ী ইমপিচমেন্ট একটি দীর্ঘ এবং জটিল রাজনৈতিক প্রক্রিয়া। এর জন্য প্রতিনিধি পর্ষদে আলাদা তদন্ত, অভিযোগ গঠন এবং পরবর্তীতে সিনেটে ব্যাপক সমর্থন প্রয়োজন। বর্তমান পরিস্থিতিতে এমন কোনো ইঙ্গিত নেই যে কেবল এই ভোটের কারণেই প্রেসিডেন্টের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তবে এটাও সত্য যে বিরোধীরা এই ভোটকে ভবিষ্যতের রাজনৈতিক বিতর্কে একটি শক্তিশালী অস্ত্র হিসাবে ব্যবহার করতে পারে। এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে আলোচনা চলছে, সেখানে একাধিক ইস্যুতে মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠছে। প্রথমত, পারমাণবিক স্থাপনা পরিদর্শনের বিষয়টি। মার্কিন পক্ষ থেকে দাবি করা হয়েছে যে পরিদর্শন ব্যবস্থায় বড় অগ্রগতি হয়েছে, কিন্তু ইরান বলছে তাদের অবস্থানে মৌলিক কোনো পরিবর্তন আসেনি। তারা আন্তর্জাতিক কাঠামোর মধ্যেই কাজ করছে এবং নতুন কোনো বিশেষ ব্যবস্থা গ্রহণের প্রশ্ন নেই। দ্বিতীয়ত, ইরানের বিদেশে আটকে থাকা সম্পদের বিষয়টি। যুক্তরাষ্ট্রের কিছু বক্তব্যে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ভবিষ্যতে মুক্ত হওয়া অর্থের ব্যবহারে নির্দিষ্ট শর্ত থাকতে পারে, কিন্তু ইরান বলছে তাদের সম্পদের ব্যবহার কিভাবে হবে সেই সিদ্ধান্ত তারা নিজেরাই নেবে। তৃতীয়ত, হরমুজ প্রণালীর বিষয়টি। বিশ্বের জ্বালানি সরবরাহের ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ নিয়ে উভয় পক্ষের বক্তব্যে স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে। এক পক্ষ বলছে পরিস্থিতি স্থিতিশীল থাকবে, অন্য পক্ষ ইঙ্গিত দিচ্ছে যে ভবিষ্যতে বিভিন্ন শর্ত ও ব্যবস্থাপনা কার্যকর হতে পারে। দর্শক, এই 3টি বিষয়ই প্রমাণ করছে যে আলোচনার টেবিলে বসা মানেই সব মতবিরোধ শেষ হয়ে যাওয়া নয়, বরং অনেক সময় যুদ্ধবিরতির পরই প্রকৃত কূটনৈতিক লড়াই শুরু হয়। আরেকদিকে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গন থেকেও কঠোর বক্তব্য আসছে। দেশটির কয়েকজন নেতা প্রকাশ্যে বলেছেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তারা উদ্বিগ্ন এবং প্রয়োজনে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। ফলে পুরো পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। একদিকে ওয়াশিংটনে রাজনৈতিক চাপ, অন্যদিকে তেহরানের অনড় অবস্থান, এর সঙ্গে যুক্ত হয়েছে আঞ্চলিক শক্তিগুলোর নিরাপত্তা উদ্বেগ।
আজকের বাস্তবতা হল কাগজে কলমে উত্তেজনা কমার কথা বলা হলেও বহু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনও অমীমাংসিত রয়ে গেছে। পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা, আঞ্চলিক নিরাপত্তা, সামরিক উপস্থিতি এবং অর্থনৈতিক স্বার্থ প্রতিটি ক্ষেত্রেই এখনও বড় ধরনের মতপার্থক্য রয়েছে। সুতরাং যারা মনে করছেন সবকিছু স্বাভাবিক হয়ে গেছে, তাদের জন্য বাস্তবতা ভিন্ন। পরিস্থিতি আপাতদৃষ্টিতে শান্ত হলেও ভেতরে ভেতরে কূটনৈতিক টানাপড়ন অব্যাহত রয়েছে। প্রতিটি বিবৃতি, প্রতিটি ভোট এবং প্রতিটি আলোচনার ফলাফল আগামী দিনের পরিস্থিতিকে নতুন দিকে নিয়ে যেতে পারে। এই কারণেই মধ্যপ্রাচ্যের এই অধ্যায় এখনও শেষ হয়ে যায়নি। রাজনৈতিক লড়াই চলছে, কূটনৈতিক দরকষাকষি চলছে, আর আন্তর্জাতিক অঙ্গন গভীরভাবে পর্যবেক্ষণ করছে পরবর্তী পদক্ষেপ কী হতে পারে। প্রিয় দর্শক, আন্তর্জাতিক রাজনীতির এই গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহের ওপর আমরা নজর রাখব এবং নতুন যে কোনো উন্নয়ন আপনাদের সামনে তুলে ধরব বিস্তারিত বিশ্লেষণের মাধ্যমে। আল্লাহ হাফেজ।